মধুজা, তুমি বিছানাতে আলিয়াকে নিয়ে শুয়ে পড়ো, আমি মেঝেতে গদি পেতে শুতে। এই মা, না না, তা হবে না। আরে দেখো না, বিছানাটা যথেষ্ট বড়, আমরা তিনজনে ইজিলি শুয়ে পড়তে পারবো। আলিয়া কোথায় গেল বলো তো? আলিয়া, আলিয়া। মধুজা, কি হয়েছে বলো তো? আলিয়া দেখো, ফিরকি বলছে আমি আর তুমি খাটে শোবো, আর ফিরকি নিচে বিছানা পেতে শোবে। মানে ফিরকি, আমি আর মধুজা খাটে শোবো আর তুমি নিচে বিছানা করে শোবে? এটা কখনো হয়? এটা একদম হয় না। আরে বাবা, আমার কোনো অসুবিধা হবে না। দেখো, আমার অভ্যেস আছে। তুমি কিন্তু খামোকা চিন্তা করছো। বিছানাতে তিনজন শুলে তোমারই কিন্তু ঘুম আসতে অসুবিধা হবে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। যাও, তুমি কি ঘুমিয়ে পড়ো। ওকে, অ্যাজ ইউ উইশ। মধুজা, আমাকে একটু হেল্প করো না? হ্যাঁ হ্যাঁ। ভালোই হয়েছে, তুমি তোমার আসল জায়গাটা বুঝে নিয়ে নিজে থেকেই সরে গেছো। তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? কারো কাছে নই আপন, কেবলই যুদ্ধ যাপন, শুধু খুচরো গুনে পুড়ে যাওয়া মন। আমি আমার কাছে ধাঁধা, ছিটেছে রোজ গায়ে কাদা, তবু বয়ে বেড়াই মিথ্যে এ জীবন। না পাওয়া ইচ্ছেগুলো মুখ লুকিয়ে থেকেছে কান্নায়, ডাকবে কেউ কখনো নাম ধরে ঘুম ভাঙা কুয়াশায়, সে আশায় ফিরকি। সত্যি কি আর তোমার সাথে কোনোদিনও দেখা হবে না মা? কিন্তু তোমাকে ছেড়ে, তোমাকে না দেখে আমি থাকবো কিভাবে? সারাটা জীবন তুমি আমার জন্য এত লড়াই করেছো, আর এখন যখন তোমাকে ভালো রাখার সময়, তখনই আমি তোমার হাত ছেড়ে দেব? না না মা, না। তোমার ফিরকি এত বড় স্বার্থপর হতে পারে না। আমি যে মিষ্টি মাকে কথা দিয়েছি, যে কোনো খারাপ পরিস্থিতিতে এই বাড়ি ছেড়ে আমি কখনো যাব না। একদম ঠিক বলেছো ফিরকি। এ কি তুমি এখনো ঘুমাওনি? আমার বউয়ের চোখে ঘুম নেই আর আমি নিশ্চিন্তে ঘুমাবো? এটা কি করে হয়? আচ্ছা ফিরকি, কাল ট্যাটের জন্মদিনটা আমাদের দুজনের কাছেই কিন্তু একটা বড় পরীক্ষা, আর এই পরীক্ষায় আমাদের দুজনকেই পাশ করতে হবে। হ্যাঁ, ঠিকই। বাবা আমাদের সবার জন্য অনেক কিছু করেছে নীলাদ্রি। আমিও চাই বাবা যেন সারা জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক। তুমি দেখো নীলাদ্রি, কাল আমি আমার তরফ থেকে কোনো ত্রুটি রাখবো না। আমি জানি ফিরকি, আমি জানি তুমি আমার ভরসার সবচেয়ে বড় জায়গা।
বুঝেছি, ওই জন্যই নিচে বিছানা করে শোয়া হলো কাল। দাঁড়াও ফিরকি, আজকে তোমায় কেমন মজা দেখাই। প্রতি বছর বাবার জন্মদিনে তুমি যেভাবে মাকে সাজাও, দেখলেও মন ভরে যায়। যা, নীলাদ্রি আর ফিরকিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ যাই। ওই তো ওরা চলে এসেছে। আয় ফিরকি, আয় ভেতরে আয়। আমাদের কুলদেবী, বাইরে দাঁড়িয়ে প্রণাম করছিস কেন? ভেতরে আয়। নীলাদ্রি, ফিরকিকে নিয়ে আয়। এসো ফিরকি। এই এই এ কি? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ তুমি? তোমার সাহস তো কম নয়, কোথায় যাচ্ছ? মা, বাবা, এটা একটা অদ্ভুত প্রশ্ন না। ঠাকুর ঘরে এসছে মানে মায়ের কাছে যাচ্ছে। মানে ও ঠাকুর ঘরে যাবে কেন? ঠাম্মি, আজ বাবার জন্মদিন, ওনার মঙ্গল কামনা করে আমি মায়ের কাছে আরতি করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, বাবার মঙ্গল কামনা বাইরে থেকে হবে, ভেতরে যাবে কেন? একটু যদি খুঁত হয় উনি ভীষণ রেগে যান, কোপ পড়ে আমাদের পরিবারের উপর। আমি জানি মা, কিন্তু শুধু শুধু খুঁত হবে কেন? এই বোকার মতো কথা বলো না তো। ও কি জানে আমাদের বাড়ি পুজো আচ্ছার ব্যাপার? কি জানে ও? কি জাতের মেয়ে, কি আছে, কি বংশ পরিচয় আমরা কিচ্ছু জানি না। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামন চিনি বইতে প্রমাণ, বামনি চিনি কিসেরে। কি? কেউ মালা, কেউ তাসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে। পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কি আবল তাবল বকছে ভগবান জানে। আবল তাবল কিচ্ছু বলছি না ঠাম্মি। লালন ফকির আজ থেকে 150 বছর আগে আমাদের জাতপাতের এক সরল সমাধান দিয়ে গেছেন। কিন্তু দেখো, এতগুলো বছর কেটে যাওয়ার পরও আমরা যেন সেই খাঁচা থেকে আজও বেরোতে পারিনি। কিন্তু ঈশ্বর, পরম ব্রহ্ম, সে তো এক এবং অদ্বিতীয়। তার কাছে যেই পুজো করে সেই তার ভক্ত। ফিরকি, এই সমস্ত জ্ঞানের বার্তা শুনিয়ে কোনো লাভ নেই। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ঠাকুর ঘরে ঢুকতে দেব না, মানে ঢুকতে দেব না, ব্যাস। বেশ, তাহলে আমিও ঠাকুর ঘরে ঢুকবো না। চলো ফিরকি। শোন 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 না, ফিরকি ঠাকুর ঘরে যাবে আর ওকে কেউ আটকাবে না। চলো ফিরকি। আরে আরে আরে, এটা কি করছো? এটা কি করছো তুমি? ঠাম্মি, যেটা আমার করা উচিত আমি সেটাই করছি। আচ্ছা ঠাম্মি, ফিরকি যদি আমার নিজের বোন হতো তাহলে কি তুমি আজকে ওকে আটকাতে পারতে? হায় ভগবান, কালকে এই মেয়েটা তোমার সঙ্গে ওই রকম যা ইচ্ছে তাই ব্যবহার করলো, আর তাকে তুমি আজ এই যে শেখো শেখো, দেখে শেখো বন্ধুত্ব কাকে বলে। শেখাতে হবে না, ফিরকি বন্ধুত্বের মর্যাদা খুব ভালো করে দিতে জানে। আর কালকেও আমাকে যা কিছু বলেছে সেগুলো আমার ভালোর জন্যই বলেছে, সেটা আমি পরে বুঝতে পেরেছি। তুমি চলো। এ মেয়ের নাটক তো দিন দিন বেড়েই চলেছে। আরে কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছু বুঝতে পারছি না। দাঁড়াও মা, মা দাঁড়াও। দাঁড়াও ফিরকি, তুমি যদি আজ তোমার মায়ের সাথে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়ে যাও তাহলে এই বাড়িতে তুমি আর কোনোদিন ফিরে আসতে পারবে না ফিরকি।
এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে। কি গো মা, পুজো দিতে এসে কোথায় মন পড়ে আছে তোমার? আর কি এত ভাবছো? হ্যাঁ, এক্ষুনি তো ধূপের ছাইটা তোমার হাতে পড়তো। মা, কি কি দেখছো আমার মুখের দিকে তাকিয়ে? আচ্ছা তুমি দাঁড়াও, আমি গিয়ে পুজো দিচ্ছি। ফিরকি, তুই এসেছিস মা? না এসে পারতাম কি করে বলো? আর তুমি যদি এত অসাবধানী হও, আমাকে তো আসতেই হবে। আচ্ছা মা, তোমার মনটা এত খারাপ কেন বলো? তোমার কি আমার কথা মনে পড়ছিল, নাকি তুমি আমাকে একদম ভুলে গেছো? পাগলি মেয়ের কথা শোনো, আমি তোকে কেমন করে ভুলবো ফিরকি? তুই যে আমার প্রাণ। তাহলে এখনো কেন তোমার চোখে জল? এই তো আমি এসছি, এবার চোখের জলটা মুছে নাও দেখি। এই যে দেখ, রানী, তুই? ফিরকি, ফিরকি কোথায় গেল? ফিরকি, লক্ষ্মী, তুই নাকি ফিরকিকে ভুলে যাবি বলেছিলিস? দেখ লক্ষ্মী, তোর কষ্টটা আমি বুঝি। ফিরকি তো আমাদেরও মেয়ে, ওর জন্য আমারও কষ্ট হয় রে। কিন্তু তাই বলে তুই যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিস, তুই তো অসুস্থ হয়ে পড়বি। শোন, ফিরকি যদি শোনে ও তোকে ফেলে আর শ্বশুরবাড়িতে থাকতে পারবে? একবার ভেবে দেখ, তুই তোর দেওয়া কথা রাখতে পারবি? না না রানী, আমি একদম ঠিক আছি, একদম সুস্থ আছি আমি। ফিরকি যে আমায় একটা বড় যুদ্ধে নামিয়ে দিয়ে গেছে, সেই যুদ্ধে যে আমায় জিততেই হবে। সেই যুদ্ধে না জেতা অবধি আমার নিঃশ্বাস নেওয়ারও অবসর নেই। আমি আজই যাব নারুর কাছে, ও তো বলেছে আমায় একটা খবর এনে দেবে। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়। আমার চেতনা চৈতন্য করে দে মা, কেন মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। কেন মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। জ্ঞান চক্ষু মিলে দেখি, জ্ঞান চক্ষু মিলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। সবাইকে ভালো রেখো মা, মঙ্গল করো
মঙ্গলময়। হ্যাপি বার্থডে ভাস্কর দা, ও তোমার প্রিয় অর্কিড। থ্যাংক ইউ রোমা, থ্যাংক ইউ। বাহ, খুব ভালো হয়েছে দেখতে। দাদা শুভ জন্মদিন। আরে থ্যাংক ইউ রুদ্র। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আরো বড় হও, শুধু এই রাজ্যে নয়, দেশের 10 জনের মধ্যে হও, আরো বড় মন্ত্রী হও, প্রাইম মিনিস্টার হও। বাবা, তোকে একটা কথা বলি রুদ্র, আমার মতন যদি তুই একটু খাটতিস তাহলে অনেক ভালো ফল পেতিস। দাদা সবাই যদি গরু গাধার মতো খাটে তাহলে ফসল তুলবে কে বলো? আর তুমি যে মন্ত্রী, তার ফায়দা নেব না ভাই হয়ে? বেশ, আঙ্কেল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আঙ্কেল। থ্যাংক ইউ আলিয়া। বাবা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মধু। হ্যাপি বার্থডে ড্যাড। থ্যাংক ইউ। শুভ জন্মদিন বাবা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন সুস্থ থাকেন, আপনার সব ইচ্ছে যেন পূরণ হয়। বাবা, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আজ যদি আপনি আপনার সমস্ত কাজকর্ম সেরে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতেন খুব ভালো হয়। কি বলুন তো, আপনার জন্মদিন উপলক্ষে আমরা সকলে মিলে একটু আনন্দ করতাম। হ্যাঁ আঙ্কেল, প্লিজ তুমি না করো না। আজকে আমরা সবাই বাইরে থেকে লাঞ্চ অর্ডার করবো। আজ আমার হবে না আলিয়া, অনেক কাজ আছে। দেখো আলিয়া, আজকের দিনটা আমার কাছে একটা নর্মাল দিন, আর 5টা দিনের মতনই। তেমন হলে আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। কিন্তু বাবা, আপনি না ভাবলেও আজকের দিনটা মিষ্টি মা কিংবা আমাদের সকলের কাছে আর 5টা দিনের মতো নয়। হ্যাঁ, এটা ঠিক, আপনি বাড়ি ফেরানো পর্যন্ত অনেকেই হয়তো খেয়ে নেবে, কিন্তু মিষ্টি মা তো খাবে না। কেন খাবে না কেন? বাবা, আপনি হয়তো জানেন না, শুধু এই বছর বলে নয় বাবা, আপনাদের বিয়ের পর থেকে আপনার জন্মদিনের দিন মিষ্টিমা উপোস করে থাকে। আপনি ফিরলে তারপর নিজে হাতে বানানো খাবার আপনাকে খাইয়ে মিষ্টিমা নিজের খাবার খায়, তার আগে নয়। ফিরকি কি বলছে নন্দিনী? এই কথাগুলো বিয়ের পর এতগুলো বছরে তুমি আমাকে কোনোদিন বলোনি কেন? বারে তুমি বুঝি আগে কখনো জানতে চেয়েছো? থাক না, আজকের দিনে দোষারোপটুকু কি না করলেই চলছে না? বড় খোকা, ও বড় খোকা, কি খাবি বল না বাবা। যা খাওয়াবে মা। আমি কি বলেছি আমি খাবো না? তবে আমার খালি মনে হচ্ছিল তুমি বোধহয় রান্না করাটা ভুলে গেছো। আচ্ছা এই তো নন্দিনী, বলছি যাই হোক না কেন আমি তোমার হাতে রান্নাই খাবো। তুমি আয়োজন করে দেখো, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি ফিরে আসার। আসি। জ্যাকেট আর এই দেখো বলে গেছি একদম, একটু প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার জিতে গেল ফিরকি, আবার। এইভাবে ছোট ছোট জয়গুলো দিয়েই তো একদিন
বাজিমাত করে ফেলবে। আমি বেরোচ্ছি, তবে সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করব। আয়। মাসি, কার ফোন? আদিনাথ। হ্যাঁ আদি, বলো। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ওটা আমি শুনলাম রোমার কাছ থেকে। আরে ওটা তো আমাদের জ্যাকপট। হ্যাঁ আচ্ছা, কর্ণ আসছে? ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো কর্ণের জন্য। ওকে, না তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, দেখা হচ্ছে, বাই, রাখছি। হি ইজ কামিং, রাইট? কর্ণ ওটা নিয়ে আসছে। নন্দী, এই তো আমি পড়েছি। সোনা দিভাই, বলছিলাম যে ভাস্করদার বার্থডে উপলক্ষে আজ রাতে আমাদের বাড়িতে কিন্তু একজন স্পেশাল গেস্ট ইনভাইটেড। উই হ্যাভ টু টেক কেয়ার অফ হিম, মানে খুব যত্নে তাকে রাখতে হবে যেন কোনো অবহেলা না হয়। বলছি এবার চলো, উই আর গেটিং লেট। ওখানে পার্টি অফিসে সবাই ওয়েট করছে আমাদের। হ্যাঁ চলো আমি আসছি। 1 মিনিট আসছি, তুমি এগো, আমি আসছি। ওকে। বলছি আসছি। সাবধানে জু। সাবধানে যেও। মার পাকা বাচ্চা সব। বলছি কর্ণ মানে ড্যাড কার কথা বললো বলো তো? কর্ণ সেন? আমিও ওটাই ভাবছি। হ্যাঁ বাবা, আমি জানি তুমি আমার উপর ভরসা করো না, কিন্তু চিন্তা করো না, আমি ভাস্কর আঙ্কেলকে সব ঠিকঠাক হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ, আমি বুকেটা নিয়ে নিচ্ছি, দোকানের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, বাই। I'm so sorry. I'm really sorry. আপনি ঠিক আছেন? দিদিভাই, আপনার লাগেনি তো? ও দাদা, রাস্তায় বড় গাড়ি নিয়ে বেরিয়েছেন বলে কি যাকে তাকে মেরে দেবেন? দাদা, আমি একদম ঠিক আছি, ওনাকে কিছু বলবেন না। নেহাত দিদি বললো বলে ছেড়ে দিলাম। হ্যাঁ না না, সব তো আমারই দোষ, আমি খেয়াল করিনি। আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক। আই এম রিয়েলি সরি। ওকে। শিওর, আই এম সরি। এটা কিন্তু মানতেই হবে যে তোমাকে কত মানুষ ভালোবাসে বলো তো। গতকাল রাত থেকে তোমাকে উইশ করবে বলে পার্টি অফিসের সামনে সবাই বসেছিল। এরকম খ্যাতি কজনের ভাগ্যে জোটে বলো তো? তা ঠিক, তবে রোমা কি জানো, একজন রাজা ততক্ষণ অসম্পূর্ণ থেকে যায় যতক্ষণ সে তার রাজ্যবাসীকে তার যোগ্য উত্তরাধিকারী দিতে না পারছে। আমার অবস্থাটাও খানিকটা সেরকমই। যে ছেলেকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, সেই ছেলেই এইভাবে মাথাটাকে হেঁট করে দিল। ভাস্করদা, প্লিজ ভাস্করদা, আজকের দিন অ্যাটলিস্ট আর মন খারাপ করে থেকো না। আমি বলছি, দেখো তুমি সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, আমি ওদিকটা সেরে আসছি। হ্যাঁ, তুমি ভুল স্বপ্ন দেখছো ভাস্করদা। তোমার এই হিউজ জায়গাটা আমি তোমার ছেলের জন্য তৈরি করছি না ভাস্কর সিনহা রায়, করছি নিজের জন্য। হ্যাঁ, লাগানো যেতে পারে। হ্যাঁ, আর এটা? আলিয়া, কোথায় যাচ্ছ? এই হাতে প্যাকেট, এটা কি আছে গো? বিকেলের সারপ্রাইজ। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, এখানে ওই নাড়ু বলে একজন আছে, ডুমুর তলায় বাড়ি। হ্যাঁ আছে তো, কিন্তু আপনি কি? ও আমার পরিচিত, ওকে একটু ডেকে দিন না। নাড়ু তো আজ আসেনি, ওর তো ভীষণ জ্বর। আচ্ছা, নমস্কার। নমস্কার।
ঘরোয়া পার্টি হোক। আরে আঙ্কেলের জন্মদিন বলে কথা। ভালো কথা মনে পড়েছে। নীলাদ্রি, শোনো না, তুমি ভালো মা আর মলয় আঙ্কেলকে একবার ফোন করে দেখো না। ওনারা তো আমাদের নিজেদেরই লোক। আজকের এই শুভ অনুষ্ঠানে ওনারা এলে আমাদের সকলের খুব ভালো লাগবে। আসলে কি বলো তো, আমি যদি মলয় আঙ্কেলকে ফোন করি উনি কিভাবে রিয়্যাক্ট করবেন আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। তাই ভালো হয় যদি তুমিই ফোন করো ওনাকে। ফিরকি, তুমি ভেবে বলছো তো কথাটা? মলয় কাকু এখানে আসলে কিন্তু তোমাকেই কথা শোনাবে। না না মধুজা, তুমি কিন্তু খামোখা চিন্তা করছো। ফিরকি ঠিক বলেছে, আমি বরং মলয় আঙ্কেলকে একটা কল করছি। কেন ফোন করেছো আমাকে? আঙ্কেল আঙ্কেল রাগ না করে আমার কথাটা শোনো। আজ ড্যাডের ওনারে বাড়িতে একটা ছোটোখাটো পার্টি রেখেছি। তুমি আর ভালো মা এলে ড্যাড খুব খুশি হবে। আঙ্কেল প্লিজ। কি বলছে ড্যাড? ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি। ড্যাড, আমি বলছি তবু তুমি আসবে না? ড্যাড প্লিজ কাম অন। আমি ওখানে কি করতে যাবো? হ্যাঁ, তুমি আমাকে কোন হিসেবে ওখানে যেতে বলছো? আমি কি করবো ওখানে গিয়ে? তুমি না আমাকে বলতে সুযোগের সৎ ব্যবহার করতে, সেই হিসেব থেকেই বলছি। আমি ফিরকির জন্য কত রকমের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সেটা একবার নিজের চোখে দেখবে না? তাই নাকি? আরে আরে মাই প্রিন্সেস, এই সুযোগ তো ছাড়া যাবে না। হ্যাঁ, আমার মেয়ে দেখছি বড় হয়ে গেছে, আর স্মার্ট হয়ে গেছে। আমি আসবো। ওকে, লাভ ইউ ড্যাড। চুরি করে পালানো? হ্যাঁ, এই দাঁড়া বলছি, ব্যাগটা দিয়ে যা। যা, পালিয়ে গেল, ধরতে পারলাম না। খুব শখ দেখছি তোরা আমাকে ধরার। হিজড়ে সত্যতা ফলাচ্ছিস, আর তোরা নিজেরে তো অন্যের পকেট ফাঁকা করিস, এখন আমাকে ধরতে এসেছিস? তোরা শিওর ও পুলিশের হয়ে ছানবিন চালাতে আসেনি? অবশ্য এরা কোন কাজেই বা লাগে, এরা নিজেরাই তো একদম ওই 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 ওই। একদম ঠিক কথা বলেছিস তোরা। আজকে তোদের সব কটাকে বুঝিয়ে দেবো যে তোদের সঙ্গে আমার ফারাকটা কোথায়। নারী পুরুষ দুজনের শক্তি আমার এই একটা শরীরে, বুঝেছিস? আর কোনো কথা হবে না। ব্যাগটা চুপচাপ এখানে রেখে যা, নাহলে সব কটার লাশ এখানে পড়ে যাবে।
ব্যাগটা দে, ব্যাগটা রাখ রাখ। ওমা, মা, আসছি আসছি, কি হয়েছে? কি হয়েছে রে? হ্যাঁ ওমা, কি হয়েছে? হ্যাঁ, দেখো কে এসেছে। কে এসেছে? আন্টি কেমন আছেন? আমি ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? ও সবসময় ভালো থাকে। কি তাই তো কর্ণ? একে অপরকে চিনিস নাকি তোরা? হ্যাঁ হ্যাঁ আন্টি, সেই ছোটবেলা থেকে আমরা একই স্কুলে পড়তাম। ইস, দেখেছো কাণ্ড, আমি না একেবারে ভুলে গেছি, বয়স হয়েছে। মা, এটাই স্বাভাবিক। সে কি আজকের কথা? ওর নাম শুনে আমি আর ফিরকি তো কনফিউশন হয়ে গেছিলাম, মানে কনফিউশনে পড়ে গেছিলাম যে, এই কর্ণ কি সেই কর্ণ নাকি অন্য কেউ, জাস্ট মানে। ইয়েস, দ্য ওয়ান অ্যান্ড অনলি কর্ণ সেন। তবে যাই বলিস নীলাদ্রি, ছোটবেলা থেকে ফিরকির প্রতি তোর একটা অ্যাট্রাকশন আছে, আমি জানতাম। কর্ণ, আমি আসি বাবা, ভেতরে কাজ আছে। তুমি বসো, জলখাবার ব্যবস্থা করি, বসো। হ্যাঁ, মধুজা, মধুজা আয়, রান্নাঘরে আয় মা। কিন্তু নীলাদ্রি, আসছি। ফিরকিকে বিয়ে করায় আমি খুব খুশি হয়েছি। কংগ্রাচুলেশনস ব্রো। থ্যাংক ইউ। এ আবার এসেছে আমার কাঁটা ঘায়ে নুনের ছিটে দিতে। এদিকে আমার সহ্য হচ্ছে না নীলাদ্রির পাশে ফিরকে। কর্ণদা, বাবার মুখে তোমার নামটা শোনার পর থেকে না আমরা দুজনে গেস করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু তুমি কি না সেটা কিছুতেই শিওর হতে পারছিলাম না। এবার শিওর হয় না? তা রাধিকাকে নিয়ে এলে না কেন কর্ণদা? ও আসলে তো আমাদের সকলের খুব ভালো লাগতো। না মানে রাধিকা, আসলে সবাই কি তোদের মতো লাকি হয় বল? কেন, কি হয়েছে? এনি প্রবলেম? না, সত্যি বলতে গেলে কি, আমার আর রাধিকার রিলেশনশিপ একটু ডিলেমার মধ্যে রয়েছে। আমি ওকে ভালোবেসে বিয়ে করলেও ও ভাবে আমি ওকে চিট করছি। তোমাদের বিয়েটা তো বোধহয় বাড়ি থেকে মেনে নেয়নি, তাই না? না মানে আসলে আমি পেপারে পড়েছিলাম আর কি। তুমি বোধহয় তোমার কোম্পানির এমপ্লয়িকে বিয়ে করেছো, সেটা নিয়ে অনেক ওই জলঘোলা টলঘোলা হয়েছিল তো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক প্লিজ। কি বলতো নীলাদ্রি, আলিয়া কিন্তু একদম বদলায়নি, কারণ এরকম একটা মন্তব্য একমাত্র আলিয়াই করতে পারে। কি সে তুমি আমাকে যাই বলো না কেন, তোমাদের এই দুই বন্ধুর অবস্থায় তো দেখছি একই রকম। এই যেমন নীলাদ্রি, ওর তো বিয়েটা আমার সাথেই হওয়ার কথা ছিল, যাই হোক বন্ধু হিসেবে আমি মেনে নিয়েছি। আমিও আমার সিচুয়েশন মেনে নিয়েছি। তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না কর্ণদা। কিছু কিছু মানুষ থাকে যারা সারা জীবন দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিতে চায়। বিখ্যাত কবিতার লাইন আছে জানো কর্ণদা, ভালোবাসার পাশে একটা অশোক শুয়ে থাকে, কিন্তু ইতিহাস সাক্ষী অশোক কখনো ভালোবাসার উপর মাথা চড়া দিয়ে উঠতেই পারেনি, আগেও পারেনি আর ভবিষ্যতেও পারবে না। বা ফির কি, এই আশাটুকু আছে বলেই তো মানুষ বেঁচে আছে, তাই না? সেটাই। তা কর্ণদা, রাধিকা কি জানতো তুমি এখানে আসবে? হ্যাঁ, জানবে না কেন? অ্যাকচুয়ালি আমরা একসাথেই আসছিলাম। ও মাঝ রাস্তায় রাগ করে মৌলালির কাছে শপিং মলে নেমে গেছে, আমাকে বলেছে আমার সাথে আসবে না, আমি যেন ওকে ফোন না করি। কর্ণদা, তুমি আমাকে রাধিকার নাম্বারটা দাও তো। কি হবে নাম্বার দিয়ে? কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি দাও না আমাকে নাম্বারটা, প্লিজ দাও। আচ্ছা দেখুন। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি আসছি। আরে ফির কি,
ফিরকি টাকা এনেছি। 40 কোটির ধার আছে তোমার মাথায়, মাত্র 2 কোটি টাকার মাল সেল করেছো তুমি। এইভাবে চললে কিন্তু তুমি খবর হবে সবার আগে। আপনারা তো জানেন মার্কেট ডাউন যাচ্ছিল, তাছাড়া আমার একজন খাস লোক হঠাৎ করে পুলিশের হাতে ধরা পড়ে যায়। আপনারা চাপ নেবেন না, কলেজে এখন হেভি ডিমান্ড। আপনারা মাল দিলে আমি সেল করে দেবো। তিন কোটি টাকার মাল আছে এখানে, আমার ওটুকু পেলেই চলবে, বাকি যা প্রফিট হবে তোমার। ওকে, তবে সাবধান রুদ্র, এবার লস হলে কিন্তু কথাটা যেন মাথায় থাকে। কিরে ফিরকি সেই কখন বেরিয়েছিল, এখনো তো এলো না? কি ব্যাপার বলতো, একবার ফোন করে দেখ। আরে ফোন করেছি, ধরছে না। ফিরকি যে কোথায় গেল সেটা তো বুঝতে পারলাম না। না বোঝার কি আছে, দেখো এই নাম্বার চাবার বাহানা করে হয়তো মায়ের সঙ্গে দেখা করতে গেছে। আলিয়া, আরে আমি বলতে চাইছিলাম যে আঙ্কেল থাকলে তো বেচারি যেতে পারেন না মায়ের কাছে, সেজন্যই হয়তো। কর্ণদা, ফিরকি ফিরকি তুমি না বলে কাউকে কোথায় চলে গেছিলে? কিরে কোথায় গেছিলি? হ্যাঁ, একজনকে আনতে মিষ্টিমা। কাকে? এসো। ও হলো রাধিকা, আমাদের কর্ণদার স্ত্রী। মা, কিরে কর্ণ, বলেছিলাম তো ফিরকি ম্যাজিক চ্যান। এসো 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 এসো, বসো মা, বসো। এইভাবে যেচে পড়ে দুজনের সম্পর্কের মধ্যে নাক গলানো, অবশ্য বস্তি কালচার আর কতই বা উন্নত হবে। ও মা, ঘড়িতে কটা বাজে দেখো, দাদা কখন আসবে আর কখন নাটক শুরু হবে তোর? আমি তো সেই নাটকের আশাতেই বসে আছি, আর ভাল লাগে বলতে এক একদিন এত দেরি এই তো বড় খোকা, তুই তো হাজার হাজার বছর বাঁচবি, এক্ষুনি তোর নাম করছিল। এইসব কে করেছে? কে আবার দাদা? ফিরকি? আমরা কত করে বারণ করলাম জানো যে তুমি এসব পছন্দ করো না, মেয়েটা কোনো কথাই শুনতে চায় না। জোর করে যত বারণ করছি জোর করে করে যাচ্ছি। আঙ্কেল, কর্ণ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি আসাতে সত্যি খুব খুশি হয়েছি আমি। সত্যি, উই আর হ্যাপি টু সি ইউ বোথ। দেশ ইজ। তো তুমি দাঁড়িয়ে কেন, বসো। না, অ্যাকচুয়ালি বাবা আপনার জন্য একটা গিফট পাঠিয়েছেন, আমি নিয়ে আসছি। নিয়ে আসবেন কোথা থেকে? গাড়িতে রাখা আছে। অ্যাকচুয়ালি এখানে এসে নীলাদ্রি আর ফিরকিদের সাথে গল্প গুজব শুরু হয়ে গেছিল, তাই আনতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমরা সবাই স্কুল ফ্রেন্ডস। আই নো। ইয়া প্লিজ। বলছি এক্ষুনি ফিরকিকে কিছু বলো না, কারণ ওদের সামনে কিন্তু আমাদের ইমেজটা যে করেও বজায় রাখতে হবে। জানি আমি। আঙ্কেল, এই তো রাধিকা। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। ড্যাড, তোমার পারমিশন ছাড়াই একটা সেলিব্রেশন আয়োজন করেছি আমরা। আই হোপ তুমি রাগ করবে না। একদম না, তোমাদের যা ইচ্ছে তাই করো। নীলাদ্রি, কি হয়েছে? কর্ণ, কি হয়েছে? এরকম রেস্টলেস লাগছে কেন তোমার? না মানে আমার ফোন, আপনার গিফটের ব্যাগ দুটোই গাড়িতে ছিল, কিছুই খুঁজে পাচ্ছি না। তুই গাড়ি লক করিসনি? হ্যাঁ করেছিলাম। তাহলে গেল কোথায়? জানি না। আমার ফোনটা ইউজ করতে পারেন।
থ্যাঙ্কস। কর্ণ, আমি যাচ্ছি, চো বাই। ভাস্করদা ওই ব্যাগে আদিনাথ বাবু মার্কেটিং চিপটা পাঠিয়েছেন, ওটাতে অপোনেন্ট পার্টির পুরো স্ক্যাম আছে। এবার কি হবে? আই ডোন্ট নো, এনক্রিপ্টেড ফর্মে আছে যদিও, বাট তাও যদি খারাপ কারোর হাতে পড়ে যায় তাহলে উই আর অল গন, ফিনিশ, আমরা শেষ। আর আদিনাথ বাবুকে কি মুখ দেখাবো? নীলাদ্রি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি যখন আঙ্কেলের জন্য ফুলের বুকে কিনতে গেছিলাম তখন বোধহয় গাড়িটা আনলক ছিল। মা, এই কোন ছেলেটাও না নীলাদ্রির মতো হাঁদা টাইপ। এখনই পুলিশে ফোন করতে হবে। কোনো তুই রিল্যাক্স হও, আমি দেখছি। কি বলছে? পুলিশে খবর দিলে উই আর গন। ইউ হ্যাভ টু স্টপ দ্যাম অ্যাট এনি কস্ট। প্লিজ কিছু একটা করো। মে আই কাম ইন? কি ব্যাপার অফিসার? সরি টু ডিস্টার্ব ইউ স্যার, আসলে আপনাদের একটা ব্যাগ আর একটা মোবাইল ফোন আজ একজন চোরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ওনাকে নিয়ে এসো। অফিসার, আমরা আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমরা আসল অপরাধীকে অ্যারেস্ট করেছি। ধর্মের কল বাতাসে নড়ে, এই চোর একদিন ধরা পড়বে, দেখাচ্ছে।